মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 এর এই ইউটিউব ক্লাসে আমরা আজকে একটু ভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশনের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র। দেখো, এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে যে প্রশ্নগুলো বিভিন্ন বছরে এসছে তার মধ্যে প্রচুর রিপিট কোশ্চেন আছে বা একই কোশ্চেন তোমরা বারে বারে দেখতে পাবে। আমি আজকে তোমাদের আলোচনা করছি এক্সেলের একটা প্রশ্ন নিয়ে, যেটা পরপর 3 বছর সেম কোশ্চেন এসছে। সেটা হচ্ছে 2016, 2018 এবং 2020। তাহলে তোমরা দেখে নেবে যে কোন কোশ্চেন এবং কিভাবে সেই কোশ্চেনটা আমি সলভ করছি। এই যে প্রশ্নপত্রটা রয়েছে এটা হচ্ছে এইচএস 2018 এবং এইচএস 2020। দুটো বছরের প্রশ্নে কোনো ডেটারও পরিবর্তন নেই এবং কোনো প্রশ্নের যে মান, সেই মানেরও কোনো পরিবর্তন নেই। দেখো কি বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, মেইনলি দুটো এক্সেলের কোশ্চেন রয়েছে, সেখান থেকে একটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। মার্কস হচ্ছে 10 মার্কস। ঠিক আছে, এবারে দেখো প্রশ্নটা কি বলছে যে এমএস এক্সেল ব্যবহার করে একটি নতুন ওয়ার্কবুক খোলো। এখন A1 থেকে শুরু করে নিম্নলিখিত ডেটাগুলি রাখো। অর্থাৎ রাখো বলতে এক্সেলের যে ওয়ার্কশিটটা পাওয়া যাবে সেই ওয়ার্কশিটের মধ্যে এই যে স্ট্রাকচারটা দিয়েছে এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। এরপরে কি বলেছে? এরপরে বলছে ডেটাগুলিকে প্রাইস অনুযায়ী এবং পরে কার মডেল অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে সর্ট করো। অর্থাৎ ডেটাগুলোকে দুবার সর্ট করতে হবে, একবার প্রাইস অনুযায়ী করতে হবে, একবার কার মডেল অনুযায়ী করতে হবে ডিসেন্ডিং অর্ডারে, এবং প্রাইস কলামটিকে কারেন্সি ফরম্যাট করো। এতগুলো কাজ। নেক্সট গতে বলছে টেবিলটির উপরের দিকে দুটি রো ইনসার্ট করো এবং এবিসি অটো কার্স লিমিটেড টাইটেলটি টাইপ করো। আর লাস্ট ঘতে বলা আছে কার মডেলের প্রাইজের উপর একটি কলাম চার্ট বানাও। এতগুলো কাজ কমপ্লিট করতে পারলে তোমরা পাবে হচ্ছে 3, 3, 2, 2, অর্থাৎ টোটাল হচ্ছে 10 নাম্বার। এটা হচ্ছে 2018 এবং 2020 প্রশ্ন। যদি তোমরা 2016 প্রশ্নটা দেখো তাহলেও দেখবে ঠিক একই প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের যে ধরন সেটা পুরোপুরি এক আছে, শুধুমাত্র এই যে ডেটা টেবিলটা, সেই টেবিলটার একটু পরিবর্তন আছে, আর টোটাল কোশ্চেনটা কিন্তু সেম। তাহলে আমি যে কোনো একটা কোশ্চেন থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি যেটা থেকে দেখাচ্ছি সেটা হচ্ছে 2018 এবং 2020 কোশ্চেনটা। এই কোশ্চেনটা যা আছে 16 কোশ্চেনেও কিন্তু একই আছে। তাহলে তোমাদের যে প্রথম কাজ সেটা হচ্ছে এক্সেলের ওয়ার্কবুকটাকে ওপেন করতে হবে। আমার এক্সেল ওপেন করাই রয়েছে, আমি এক্সেলে গেলাম। দেখো প্রশ্নে বলা ছিল যে A1 থেকে শুরু করে এই ডেটাগুলো ভর্তি করতে হবে, অর্থাৎ কার মডেল, প্রাইস, এফিসিয়েন্সি এবং ক্যাপাসিটি এগুলো পরপর হবে। তাহলে প্রথমেই চলে যাচ্ছে হচ্ছে A1, অর্থাৎ এটা হচ্ছে আমার A1 সেল। এখানে আমাকে লিখতে হবে হচ্ছে কার মডেল। এটা প্রশ্নে বলা ছিল কার মডেল। কার মডেলের পরে কি বলা ছিল হচ্ছে প্রাইস, ব্র্যাকেটে রুপিস লিখতে। তাহলে কার মডেলের পরেরটায় চলে আসছি ট্যাব দিয়ে বা অ্যারো দিয়ে। এখানে লেখা ছিল প্রাইস, ব্র্যাকেটে লেখা ছিল হচ্ছে রুপিস। ঠিক আছে, এরপরে আছে এফিসিয়েন্সি এবং তারপরে হচ্ছে ক্যাপাসিটি। তাহলে এরপরে আমি চলে যাচ্ছি হচ্ছে এফিসিয়েন্সি এবং তারপরে হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে, এই চারটেকে এক্স্যাক্ট সাইজ করার জন্য চারটে কলামকে পরপর সিলেক্ট করে লাস্টে এসে ডবল ক্লিক করলাম। যতখানি আমার জায়গা দরকার ঠিক ততখানি জায়গায় নিয়ে নিয়েছি। তাহলে এটুকু কাজ হয়ে গেল। এরপরে বলেছে এই প্রত্যেকটা ডিটেলসকে এন্ট্রি করতে, অর্থাৎ এখানে যে গাড়ির নামগুলো রয়েছে, এখানে যে প্রাইসগুলো রয়েছে, এগুলো সব এন্ট্রি করতে হবে। প্রথমে আমি এন্ট্রি করছি হচ্ছে এই গাড়ির নামগুলো। তোমরা রো ওয়াইজ এন্ট্রি করতে পারো অথবা কলম ওয়াইজ এন্ট্রি করতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা করতে পারো। আমি প্রথমে কার মডেল অনুযায়ী পরপর এখানে কার মডেলগুলো এন্ট্রি করে নিচ্ছি। তাহলে এখানে গেলাম, শুরু হচ্ছে অল্টো দিয়ে। হ্যাঁ, অল্টো দিয়ে শুরু হয়েছে। এরপরে বোলেরো, এস্টিলো, স্করপিও, সুমো, ওয়াগনার এগুলো রয়েছে। এখানে আমি কাজের সুবিধার জন্য যেটা করে নিয়েছি সেটা হচ্ছে এন্ট্রিগুলো আগেই করে নিয়েছি। তাহলে এখানে প্রত্যেকটা গাড়ির নাম্বার লেখা রয়েছে, অল্টো, বোলেরো গাড়ির নাম যেগুলো সেগুলো লিখে নিয়েছি। এবারে লিখে নেওয়ার পরে, আচ্ছা আমি একটু ভিউটা বাড়িয়ে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবারে দেখো এই প্রত্যেকটা গাড়ির নাম লেখা হয়ে গেছে। এবারে লিখতে হবে হচ্ছে প্রাইস। প্রাইসটা লেখার জন্য যেটা আমাকে করতে হবে, প্রাইসটা দেখতে হবে। প্রথমটা রয়েছে 49, তারপরে 4টে শূন্য। এখানে একটা ব্যাপার তোমাদের লক্ষ্য করা আছে, সেটা হচ্ছে এই যে কমা দিয়ে সেপারেট করা রয়েছে, এটা কিন্তু তোমরা লেখার সময় করবে না। এটা একটা নিউমেরিক ফিল্ড। নিউমেরিক ফিল্ডে এই কমা সেপারেশনটা পরে আসবে, এটা তোমাদের এন্ট্রি করার দরকার নেই। কমাগুলো তোমরা দেবে না, কমাগুলো বাদ দিয়ে করবে। অর্থাৎ 490, তারপরে যেমন 3টে শূন্য আছে এরকম ভাবে পরপর লিখবো।
অর্থাৎ আমি এখানে লিখছি 490 তারপরে 3টে 0। ঠিক আছে, এইভাবে পরপর যে ভ্যালুগুলো রয়েছে তো 65 তারপরে 4টে 0 তারপরে 50 তারপরে 4টে 0 এগুলো পরপর এন্ট্রি করে নিতে হবে। 4টে 0 তারপরে 50 4টে 0, এইভাবে পরপর ভ্যালুগুলো রয়েছে পরপর সেগুলো আমি এন্ট্রি করে নিয়েছি। তাহলে মোটামুটি আমাদের এইটুকু কাজ হয়ে গেছে। এর পরবর্তী কি কাজ ছিল? এর পরবর্তী যে কাজটা ছিল সেটা হচ্ছে এফিসিয়েন্সি। সেখানে দেখো লেখা রয়েছে 22 কিলোমিটার পার লিটার, 12 কিলোমিটার পার লিটার, এভাবে লেখা রয়েছে। তাহলে এফিসিয়েন্সি এখানে এসে 22 কিলোমিটার পার লিটার, জাস্ট এই জিনিসটাই কিন্তু এখানে লেখা রয়েছে। 22 তারপর হচ্ছে 12, 20, 10, আবার 12, আবার 18। তাহলে এখানে হচ্ছে 22 তারপর হচ্ছে 12 কিলোমিটার পার লিটার। এইভাবে পরপর আমাদের এন্ট্রি করতে হবে কোন কোন ভ্যালুগুলো, এইগুলো অর্থাৎ 10, 20, 10, 12 এবং 18। তোমরা যেমনভাবে ইচ্ছা এন্ট্রি করতে পারো, 20, 10, 12, 18 এভাবে এন্ট্রি করে নিলে এখানে ডবল ক্লিক করো, ডবল ক্লিক করে পাশে লিখে দাও হচ্ছে কিলোমিটার পার লিটার। ওকে, এখানেও করতে পারো, এখানেও লিখে দাও হচ্ছে কিলোমিটার পার লিটার, যার যেভাবে করতে সুবিধা, কিলোমিটার পার লিটার। যদি মনে করো যে কিলোমিটার পার লিটারটা তুমি কপি পেস্ট করবে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কিলোমিটার পার লিটার, তাহলে এটুকু কাজ কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি আবার কোশ্চেনে যাই, 484884। তাহলে এখানে লিখতে হবে আমাদের 484884 হয়ে গেল। মোস্ট প্রবাবলি এটা হচ্ছে কতজন লোক ধরবে বা সিটিং ক্যাপাসিটি এখানে দেওয়া আছে। তাহলে এটুকু হচ্ছে ফার্স্ট কাজ। এই যে কাজটুকু, এই কাজটুকু করার জন্য যে নাম্বারিংটা এখানে করা আছে সেটা হচ্ছে 3 নাম্বার। আর একটু বাকি আছে, এখানে একটা বর্ডার দেওয়া আছে, বর্ডার দিতে হবে। কিভাবে দেবে বর্ডার? তোমরা সিলেক্ট করো পুরোটাকে, সিলেক্ট করে এখানে বর্ডার আছে, যেহেতু চারদিকে বর্ডার অর্থাৎ অল বর্ডার সিলেক্ট করলে বর্ডার চলে এসছে। তাহলে ফার্স্ট 3 নম্বরের যে কাজটা সেটা কিন্তু তোমরা করে ফেলেছো। এবারে বলছে দেখো ডেটাগুলিকে প্রাইস অনুযায়ী শর্ট করো, তাহলে শর্ট করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে পুরো ডেটাটাকে সিলেক্ট করে নাও। আচ্ছা, প্রশ্নে বোধহয় না একই রকম আছে, অসুবিধা নেই, কোনো বোল্ড করা নেই। ডেটাকে সিলেক্ট করে নেওয়া হলো। এবারে বলেছে ফরম্যাট করতে। ফরম্যাটের জন্য আমরা যাব, ফরম্যাট না, এবারে শর্ট করতে হবে। তাহলে আমরা গেলাম হচ্ছে ডেটা যে রিবন ট্যাবটা রয়েছে সেখানে গেলাম। শর্ট করতে বলা আছে, প্রথমে বলা আছে হচ্ছে প্রাইস অনুযায়ী, আর পরে হচ্ছে কার মডেল অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে। তাহলে প্রথমে প্রাইস অনুযায়ী শর্ট করি। শর্ট অপশনে গেলাম, যাওয়ার সঙ্গে সঙ্গেই এই যে শর্টের যে ডায়ালগ বক্সটা এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা A to Z এখানে যেটা আছে এখান থেকেও শর্টিং করতে পারি। আমি শর্ট অপশন থেকে করাচ্ছি। শর্ট অপশন থেকে এসে তোমরা পাবে হচ্ছে কোন কলাম অনুযায়ী শর্ট করবে। এবার আমার সিলেকশন করা ছিল, তাহলে সেই অনুযায়ী গেলে শর্ট বাই কি কলাম, প্রথমে হচ্ছে প্রাইস অনুযায়ী দিলাম। এবার ভ্যালুটা হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, মানে ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং। যদি আমরা ডিসেন্ডিং করতে চাই তাহলে এখানে লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে প্রথমটা আমি অ্যাসেন্ডিংই করিয়ে দিচ্ছি, শর্ট অন ভ্যালুজ। ওকে, দেখো ছোট ভ্যালুটা সবার আগে আছে, সবচেয়ে হাইয়েস্ট ভ্যালুটা সবার পরে আছে। এটা হয়ে গেল অ্যাসেন্ডিং অর্ডারে। যদি এটাকেই ডিসেন্ডিং অর্ডারে করতে হয় তাহলে ঠিক একই রকম ভাবে আবার শর্টে এসে এটাকে লার্জেস্ট টু স্মলেস্ট করে ওকে করে দাও, ডিসেন্ডিং হয়ে যাবে। এরপরে বলেছে কার মডেল, ঠিক একই রকম ভাবে সিলেক্ট করো, সিলেক্ট করে শর্টে চলে যাও। শর্টে চলে গিয়ে প্রাইসের জায়গা চেঞ্জ করে দাও হচ্ছে কার মডেল করে দিয়ে তারপরে কি করতে বলে A to Z না Z to A। A to Z মানে হচ্ছে অ্যাসেন্ডিং, Z to A মানে ডিসেন্ডিং। ওকে করে দাও, চলে এলো কার মডেল অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে। দুটো শর্টিংকে একসঙ্গে অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা হচ্ছে পুরোটা সিলেক্ট করো, শর্টে চলে যাও, সেখান থেকে কার মডেল রয়েছে, প্রথমে তুমি প্রাইস অনুযায়ী শর্ট করো, লার্জেস্ট টু স্মলেস্ট, অ্যাড লেভেল করতে হবে, সেখানে অ্যাড লেভেলে গিয়ে এবার কার মডেল অনুযায়ী করো, সেটা হচ্ছে Z to A। এটা করেও একই ওকে করা যেতে পারে, সেটাও সম্ভব। তাহলে এইভাবে শর্টিংটা হয়ে গেল। তো শর্টিংটা হয়ে যাওয়া মানে এই কোশ্চেনে হাফ পার্ট হয়ে গেছে। এবার বলছে প্রাইস কলামটিকে কারেন্সি ফরম্যাট করো। তাহলে এবার হচ্ছে প্রাইস কলাম, এই হচ্ছে আমাদের প্রাইস কলাম, এটাকে করতে হবে কারেন্সি ফরম্যাট। সিলেক্ট করলাম ডেটাগুলোকে, যেখানে আমাদের হোম অপশন ছিল থাক, এখানে দেখো জেনারেল ফরম্যাট দেওয়া রয়েছে, এখান থেকে করতে হবে হচ্ছে কারেন্সি ফরম্যাট করে দিলাম। কারেন্সি ফরম্যাটে বাই ডিফল্ট এই যে সিম্বলটা রয়েছে, যেহেতু এটা ডলারের সিম্বল রয়েছে সেই জন্য এই ডলার সিম্বলটা কিন্তু এখানে চলে এসছে। এটাকে যদি রুপিস সিম্বল করে দেওয়া যেত বা করে দেওয়া হয় তাহলে পরে কিন্তু এখানে রুপিসের সিম্বলটাই আসবে, যেটা প্রশ্নে দেওয়া আছে। সেটাও তোমরা চেঞ্জ করতে পারো, এখান থেকে এসে মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে গিয়ে সেখান থেকে রুপিসের সিম্বল বের করে আনতে পারো। আমি এখানে দেখালাম না, তোমরা করে নেবে এটা। তাহলে এটুকু আমাদের হয়ে গেল। এর পরবর্তী কি কোশ্চেন আছে,
টেবিলের উপরের দিকে দুটি রো ইনসার্ট করো এবং এবিসি অটো কার্স লিমিটেড টাইটেলটি টাইপ করো। তাহলে প্রথমে যেতে হবে হচ্ছে টেবিলের উপরের দিকে দুটো রো, তাহলে 1 নম্বর 2 নম্বর দুটো রোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট করলাম, দুটো রো ইনসার্ট হয়ে গেল। এবারে এই পুরো জায়গাটাকে আমি একটু মার্জ করে নিচ্ছি, মার্জ করে নিলে কাজ করতে সুবিধা হবে। মার্জ অ্যান্ড সেন্টার কি বলেছে প্রশ্নটা? এবিসি অটো কার্স লিমিটেড, এবিসি অটো কার্স লিমিটেড এটা টাইপ করতে বলেছে। ঠিক আছে, প্রশ্ন একবার দেখে নিই কি বলেছে। এবিসি অটো কার্স লিমিটেড টাইটেলটি টাইপ করা হয়ে গেল। তাহলে এটুকু আমাদের কাজ শেষ। এবিসি অটো কার্স লিমিটেড এটা অল বর্ডার দিয়ে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকে একটু ফরম্যাটিং আমরা করতে পারি, এখান থেকে মিডল করে দিলাম। এবিসি অটো কার্স লিমিটেড আমাদের কাজ কমপ্লিট। এবারে আরেকটা ছোট্ট অংশ বোধহয় প্রশ্নে বাকি রয়েছে, সেটা হচ্ছে কার মডেলের প্রাইজের ওপর একটি কলম চার্ট বানাও। তাহলে আবার চলে যাই, কার মডেল এবং তার প্রাইস, অর্থাৎ এই দুটো জিনিসের উপর বানাতে হবে, আর কিছু কিন্তু নয়। এই দুটোর উপর কি বানাতে বলেছে? একটা কলম চার্ট। তাহলে তোমরা চার্ট শিখেছো, তাহলে ইনসার্টে যাব, সেখান থেকে কলম চার্টে যাব, নর্মাল 2D কলমে চলে গেলাম, 2D কলমে ক্লিক করলাম, 2D কলমে ক্লিক করলে এই চলে এলো হচ্ছে তোমাদের চার্ট। তাহলে তোমরা পুরো কোশ্চেনটাই করিয়ে দিলাম কিভাবে হচ্ছে কার মডেলের প্রাইজের উপর একটি কলম চার্ট বানাও। তাহলে এই হলো পুরো প্রশ্নের উত্তরটা, এবং এই হলো তার যে প্রাইজের যে চার্টটা রয়েছে কার মডেলের প্রাইজের উপরে, সেই চার্টটা কিন্তু এখানে চলে এসেছে। কার দাম বেশি কার দাম কম সেটা কিন্তু এই প্রাইজের চার্টে তোমরা পরিষ্কার বুঝতে পারছো। তাহলে এইভাবে পুরো প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, পড়ে সেগুলোকে সলভ করতে হবে। কারেন্সি ফরম্যাটে যে ব্যাপারটা তোমাদেরকে দেখিয়েছি আমি, সেটাকে দেখিয়েই দিচ্ছি আর একবার। সেটা হচ্ছে যেটা এখানে ডলার সিম্বল ছিল, কিভাবে তোমরা সেটাকে চেঞ্জ করে রুপির সিম্বলটা আসবে, যেটা প্রশ্নে বোধহয় রুপির সিম্বল, আচ্ছা প্রশ্নে কিছু দেওয়া নেই, এখন যেহেতু রুপির সিম্বলটা আছে সেই সিম্বলটা নিয়ে আসি আমরা এখান থেকে। মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে যাব, যাওয়ার পরে এই অ্যাকাউন্টিং এর আন্ডারেই থাকবে হচ্ছে সিম্বল। এই সিম্বলে দেখো এখানে প্রচুর সিম্বল রয়েছে, ঠিক আছে, এই সিম্বল থেকে খুঁজে বার করতে হবে। খুঁজে বার করতে গেলে সব থেকে সুবিধা হচ্ছে একদম নিচে চলে যাও, সেখান থেকে ওপরের দিকে স্ক্রল করো। ওপরের দিকে স্ক্রল করলে এই জায়গাটায় একটা সময় ইন্ডিয়ান রুপিসটা দেখাবে, সেই রুপিসের সিম্বলটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এটা যেহেতু আমরা ইন্ডিয়ান রুপিস করছি, নর্মালি হিন্দি যেটা আছে দেখো এখানে চলে এসছে, রুপিসের সিম্বল চলে আসবে, সংস্কৃত চলে আসছে, ইন্ডিয়া, নেপালি, মারাঠি, হিন্দি, এই হচ্ছে হিন্দি। ঠিক আছে, তাহলে হিন্দিতে আমি এই সিম্বলটা এখানে অ্যাপ্লাই করতে পারি। এবার এখানে দেওয়া আছে ডেসিমাল প্লেসেস দুটো, অর্থাৎ এই যে পয়েন্টের পরে দুটো শূন্য, যদি এটাকে তোমরা বাড়িয়ে দাও দেখো 3টে শূন্য 4টে শূন্য পরপর বেড়ে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল হিন্দি, এটাকে ওকে করে দাও। এইবার দেখো প্রত্যেকটা যেটা ভ্যালুগুলো রয়েছে তার আগে কিন্তু রুপিস সিম্বলটা চলে এসছে, এবং এখানে যে তোমরা কলম চার্টটা করেছো বা আমি যে কলম চার্টটা তোমাদের দেখিয়ে দিলাম সেটার ক্ষেত্রেও কিন্তু রুপিসের সিম্বলটা চলে এসছে। এবারে আরেকটা ছোট কাজ বাকি রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু কিন্তু সেলগুলোর মিডিলে আছে, অর্থাৎ সেন্টার পজিশনে আছে, যেটা কিন্তু আমি এখানে করিনি। সেন্টার পজিশন করতে গেলে পুরো জিনিসটাকে সিলেক্ট করতে হবে, করে এখান থেকে সেন্টার করে দিতে হবে, তাহলে ব্যাপারটা কিন্তু প্রশ্নে যেমন আছে সেরকমই দেখতে হবে, অর্থাৎ সেন্টার পজিশন। আর এই হেডিংগুলোকে একটু বোল্ড করে দিলে ব্যাপারটা আরো সুন্দর হবে। তাহলে এই হয়ে গেল পুরোটা। একেবারে যে হেডিংটা রয়েছে সেই হেডিং এর সাইজটা একটু ইনক্রিজ করে দাও, এবিসি অটো কার্স লিমিটেড। তাহলে এই পুরো কোশ্চেনটা সলভ করতে পারলে তোমরা পাবে হচ্ছে 10 নাম্বার। এবং কিভাবে সলভ করলে তার যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা কিন্তু তোমাদের খাতায় লিখতে হবে, এবং তোমাদের এই যে আউটপুটটা, এই আউটপুটের একটা প্রিন্ট আউটও নিতে হবে। এই হচ্ছে তোমাদের পুরোপুরি একটা কোশ্চেন সলভ করার প্রসেস। পরবর্তী ক্লাসে আমি তোমাদের আরো যে এক্সেলের অন্যান্য কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিভাবে সলভ করতে হবে সেগুলো দেখিয়ে দেবো।